আপনি প্রথমেই এই দৃশ্যটি দেখুন, যেটি বর্তমানে আপনার স্ক্রিনে চলছে। এই সেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ, যেটার মধ্যে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনি তেমন কিছুই বুঝতে পারছেন না, কিন্তু এই যে হেলিকপ্টার ক্র্যাশ করেছে, এই দুর্ঘটনার পেছনের রহস্যটা এই হেলিকপ্টারের মধ্যেই লুকিয়ে রয়েছে। এমন রহস্য যেগুলো হয়তো কেউই বুঝতে পারছিল না যে ইরান আসলে কি লুকানোর চেষ্টা করেছে। কেননা ইরান হচ্ছে সেই দেশ যেখানে একটি ম্যানহোলের ঢাকনা চুরি হওয়ার মতো তুচ্ছ ঘটনার পেছনেও ইসরায়েল বা আমেরিকার পরোক্ষ বা প্রত্যক্ষ হাত থাকে। অর্থাৎ অনুসন্ধান থেকে জানা যাচ্ছে ইরানের ছোট বড় সকল ধরনের ক্ষতির পিছনে আমেরিকা বা ইসরায়েলের হাত অবশ্যই থাকে। এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল, কিন্তু তাও অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়া হলো না যে আমরা এর গভীর অনুসন্ধান করব। আর যদি এই ঘটনার পেছনে ইসরায়েল বা অন্য কোনো রাষ্ট্রের হাত থাকে, তবে তার বিচার অবশ্যই করব। ইরানের মতো একটি রাষ্ট্রকে নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র বানিয়ে দেয়া একজন রাষ্ট্রপতি এবং তার সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যখন এইভাবে মৃত্যুবরণ করে, সেই মুহূর্তে কিভাবে ইরান চুপ থাকতে পারে? কেন তার বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নিল না? এবার তার উত্তর জেনে নিন। যখন এই হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যাওয়ার ঘটনা ঘটে, তার ঠিক আগ মুহূর্তে হেলিকপ্টারে বসে থাকা দুজন ব্যক্তি সিগন্যাল পাঠিয়েছিলেন। এই দুজন ব্যক্তি কোনোভাবে জিপিএস-এর মাধ্যমে সিগন্যাল পাঠিয়ে দেয় যে আমরা এইখানে বিপদগ্রস্ত অবস্থায় আছি। এই ঘটনার রেস্কিউ টিমের কাছে পৌঁছালে তারা সাথে সাথেই ছুটে যায় তাদেরকে উদ্ধার করার লক্ষ্যে। যদিও আবহাওয়া খারাপ থাকার কারণে রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো ছিল না, কিন্তু এই রেস্কিউ টিম সেই রাত থেকে সকাল পর্যন্ত অর্থাৎ 16 থেকে 18 ঘন্টা সময় ধরে তাদেরকে অনুসন্ধান করতে থাকে। এত সময় খোঁজার পরেও রেস্কিউ টিম তাদের খুঁজে পেতে ব্যর্থ হয়। মানে যেই লোকেশন থেকে সিগন্যাল পাঠানো হয়েছিল সেই লোকেশনে কেউই উপস্থিত ছিলেন না। তাদের খুঁজে না পাওয়ার এই ঘটনা রেস্কিউ টিমের কাছে খুব আশ্চর্যজনক লাগছিল। সকালবেলা যখন ড্রোনের মাধ্যমে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়, তখন সেখানে উপস্থিত সকলকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়। কিন্তু অবাক করা তথ্য এটাই যে যেখান থেকে রেস্কিউ টিমকে সিগন্যাল পাঠানো হয়েছিল আর যেখানে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং তাদের মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল, এর দূরত্ব ছিল অনেক বেশি, যেটা পায়ে হেঁটে সেখানে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এখানে যে রহস্য লুকিয়ে আছে সেটি হলো তাদের ডিভাইস থেকে সিগন্যাল কে পাঠিয়েছিল। এর সম্ভাব্য দুটি উত্তর পাওয়া যায়। হয়তো সেই ডিভাইস অন্য কারো হাতে চলে গিয়েছিল এবং সেই ব্যক্তি অনেক দূরে গিয়ে সিগন্যাল পাঠিয়েছিল, আর না হয় তাদের ডিভাইসগুলোকে হ্যাক করে কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে নকল সিগন্যাল পাঠানো হয়েছিল। আর সেটা হতে পারে রেস্কিউ টিমকে পথভ্রষ্ট করার জন্য, আর যেটাই তারা সফলও হয়েছে, কারণ পাগলের মতো খোঁজা সত্ত্বেও তাদের কোনো অস্তিত্বই খুঁজে পায়নি। আর যখন সকাল হয় তখন তারা খুঁজে পায়। এটি হত্যা নাকি দুর্ঘটনা সেটি আরও ভালো করে বোঝার জন্য কিছু তথ্য জেনে নিন। ইরানের রাষ্ট্রপতি যেই হেলিকপ্টারে করে যাচ্ছিলেন, এটিতে 14 জন মানুষ বহন করার ক্যাপাসিটি ছিল, যেটা আমেরিকা তৈরি করে থাকে। এটি প্রতি ঘন্টায় 190 কিলোমিটার পর্যন্ত যেতে পারত। এই হেলিকপ্টারে আরও বেশ কিছু বিশেষত্ব ছিল। এই হেলিকপ্টারে ছিল 2টি ইঞ্জিন, আর যেই হেলিকপ্টারে 2টি ইঞ্জিন থাকে সেটি এত সহজেই ধ্বংস হওয়া সম্ভব নয়, কারণ যখনই একটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় তখন অন্য ইঞ্জিন কাজ করতে শুরু করে। এমনকি যদি 2টি ইঞ্জিনই কাজ করা বন্ধ করে দেয় তখনও এটি ক্র্যাশ করবে না, বরং এটিকে খুব সহজেই নিচে নামানো সম্ভব। আর বিশেষজ্ঞরা এটি বলছেন যে এই ধরনের হেলিকপ্টার শুধুমাত্র ক্র্যাশ হওয়ার ফলেই এত বেশি ধ্বংস হতে পারে না। বিশেষজ্ঞরা ধারণা করছেন হয় এটিতে কোনো লেজার মিসাইলের মাধ্যমে হিট করা হয়েছে, আর না হয় এর ভেতরে কোনো বোমা ফিট করা হয়েছিল। এর পেছনে কয়েকটি কারণ উল্লেখ করা হলেও উল্লেখযোগ্য কারণটি এমন ছিল যে এর পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে, কারণ ইব্রাহিম রাইসি এমন একজন নেতা ছিলেন যার হুঙ্কারে ইসরায়েলের ভিত পর্যন্ত কেঁপে উঠেছিল, কারণ বেশ কিছুদিন আগেও ইসরায়েলের উপর তিনি আক্রমণ করেছিলেন। দ্বিতীয় আরেকটি কারণ হিসেবে ধারণা করা হচ্ছে এটি অভ্যন্তরীণ রাজনৈতিক কারণেও হতে পারে। কেননা ইরানের অনেক মানুষ মনে করতেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির পর ইব্রাহিম রাইসি ওনার অবস্থান নিতে পারতেন। আর এই ঘটনাকে কোনোভাবেই আবহাওয়া খারাপ থাকার কারণে ঘটেছে বলে চালিয়ে দেওয়া যাবে না। এর কারণ সেখানে 3টি হেলিকপ্টারের মধ্যে একটি হেলিকপ্টারই কেন খারাপ আবহাওয়ার শিকার হলো, আর সেই হেলিকপ্টারটি কেন যেটিতে ইরানের প্রেসিডেন্ট, গভর্নর সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন, এটা খুবই সাধারণ একটি কোশ্চেন। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যখন দুর্ঘটনা ঘটতে যাবে ঠিক তখনই কিভাবে ইসরায়েল সে খবর পেয়ে গেল। খবর পাওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু ইসরায়েলকে কেউ বলেনি যে ইরানের প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেছে। তখন তারা কেন বয়ান জারি করলো যে তাদের মৃত্যুতে আমাদের কোনো হাত নেই? এই ব্যাপারটি এমন ছিল যে চোরের মন পুলিশ পুলিশ।
এর সাথে যেদিন মিটিং হবে তার আগের দিন তো আবহাওয়া ঠিকই ছিল, তার পরের দিন কিভাবে আবহাওয়া এতটা খারাপ হয়ে গেল? এতটাই খারাপ যে 5 মিটারের পর আর কাউকে দেখাই যাচ্ছিল না। আপনাদের জানিয়ে রাখা ভালো যে কৃত্রিম উপায়ে এখন মানুষ আবহাওয়াকেও কন্ট্রোল করতে শিখে গেছে। আরও সন্দেহ হওয়ার কারণ এটাই যে সেদিনের আবহাওয়ার ডেটা ওয়েবসাইটে দেখাও যাচ্ছিল না, অর্থাৎ সেটিকে কোথাও যেন উধাও করে দেওয়া হয়েছে। আরও একটি কথা, ইঞ্জিন খারাপ মনে হচ্ছিল, কিন্তু তখন কেন পাইলট কোনো ধরনের সিগন্যাল পাঠালো না? তবে কি আমাদের এটাই মেনে নিতে হচ্ছে যে তাদেরকে এমন কিছু দ্বারা আঘাত করা হয়েছে যে পাইলট সিগন্যাল পাঠানোর কোনো সময়ই পায়নি, আর যে কারণে হয়তো আকাশে উড়ন্ত অবস্থায় তাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছিল? কাসেম সুলেমানের মৃত্যুর পর এটা হচ্ছে ইরানের জন্য সবচেয়ে বড় একটি দুর্ঘটনা। দেশের জনগণও সারা রাত রাস্তায় বসে দোয়া করছিলেন ওনাদের রাষ্ট্রপতি যেন জীবিত থাকেন, ওনার মৃত্যুর খবর যেন মিথ্যা হয়। কিন্তু দুঃখের বিষয়, যেটার ভয় ছিল সেটাই হলো। একই সময়ের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্ট এবং গভর্নরের মৃত্যু খুবই দুঃখ এবং আফসোসের বিষয়। আর ইব্রাহিম রাইসি হলো সেই ব্যক্তি যিনি আরও একবার পুরো বিশ্বের মুসলিম উম্মাহকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। এমনকি তিনি কিছুদিন আগেই পাকিস্তানে গিয়ে পাকিস্তানি জনগণদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে সমগ্র মুসলিম উম্মার উচিত একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তোলা, আর সেই সাথে সকল মুসলিম নেতাদেরকে একত্রিত হয়ে নেতৃত্ব দেয়া। একবার মনে করে দেখুন তো, এই একই কথা প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইনও বলেছিলেন, এমনকি চেষ্টাও করেছিলেন, এবং উনি ছাড়াও লিবিয়ার রাষ্ট্রপতি গাদ্দাফিও একই চেষ্টা করেছিলেন। কিন্তু ভাববার বিষয় এটাই যে তাদের সকলের পরিণতি একই ধরনের হয়। ইসরায়েলের বিরুদ্ধে ইব্রাহিম রাইসি সর্বশেষ এই ভাষণ দিয়েছিলেন যে আমরা ইসরায়েলের অস্তিত্বই পৃথিবীতে রাখব না। আর এখন দেখুন, ওনার মৃত্যু এমন একটা দুর্ঘটনার মধ্য দিয়ে হলো যেটার কারণে একমাত্র ইসরায়েলই লাভবান হবে। সবকিছু মিলিয়ে এটাই বোঝা যাচ্ছে যে ইব্রাহিম রাইসি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মৃত্যুর পিছনে কোনো না কোনোভাবে ইসরায়েলিদের হাত অবশ্যই থাকবে, আর এর প্রভাব অবশ্যই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পড়বে। এমনকি প্রভাব ইতিমধ্যেই শুরু হয়েছে, কারণ বিশ্বজুড়ে তেলের দাম ইতিমধ্যেই বৃদ্ধি পেতে শুরু করেছে। এছাড়াও ইরান হিজবুল্লাহ এবং হামাসকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করছিল, যার সাহায্যে তারা ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, আর নিঃসন্দেহে এই সাহায্য প্রভাবিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম রাইসির মৃত্যুতে কি ইরানের ভেতর রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে? এর উত্তর হচ্ছে এটা আসলে প্রায় অসম্ভব, কারণ ইরানের পলিটিক্যাল সিস্টেম এখন এমন যেখানে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সবচাইতে ক্ষমতা সম্পন্ন, সামরিক শক্তি, জুডিশিয়ারি এবং মিডিয়া সবকিছুই ওনার আন্ডারে, এবং তারপরেই রাষ্ট্রপতির স্থান, যে ছিলেন দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন এটাই দেখার বিষয় যে ইরানের ইসরায়েলের বিরুদ্ধে এসব নীতিগুলো একইভাবে বহাল রাখবে, নাকি এসব নীতির মধ্যে আমরা আমূল পরিবর্তন দেখতে পাবো। আর সেই সাথে এটিও ভাববার বিষয় যে যদি ইরানের প্রেসিডেন্টকেই শেষ করে ফেলা সম্ভব হয়, তবে ভেতরের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ও ধ্বংসের পরিকল্পনা করা অসম্ভব কিছু হবে না। আর যদি ইরান এখনও চুপ করে বসে থাকে, তাহলে একথা মনে রাখুন, ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিসকেও ছাড় দেওয়া হবে না। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া রইল এই শহীদদের যেন জান্নাত দান করেন। ডিয়ার ভিউয়ার্স, আপনার কি মনে হয়, এটা কি পরিকল্পিত হত্যাকাণ্ড? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আর ভিডিওতে একটি লাইক করে পাশেই থাকুন। ধন্যবাদ।